Hello, welcome to our lecture 2, which is Design Representation. I am your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer of Department of IP, Butex. And this is our course, IP 401, CAD, CAM, and CIM. And this is your second lecture. So let's move on. যদি ডিজাইন রিপ্রেজেন্টেশনের কথা যদি আসে তাহলে সবার প্রথমেই চলে আসে ডেসক্রিপটিভ জিওমেট্রির কথা। সো ডেসক্রিপটিভ জিওমেট্রি হলো যে প্রসেসে বা যে টেকনিকে আমরা 3D একটা ড্রয়িংকে 2D তে প্রকাশ করি বা 2D স্পেসে আমরা 3D ড্রয়িংটাকে ড্রয়িং এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল একটা 3D ড্রয়িং এর একটা 3D অবজেক্টের 3টা ভিউ দিয়ে আমরা ফুল ড্রয়িংটা এক্সপ্লেইন করতে পারি। টপ ভিউ বা বটম ভিউ, রাইট সাইড ভিউ বা লেফট সাইড ভিউ, অথবা ফ্রন্ট ভিউ অর ব্যাক ভিউ। সো এই 6টা ভিউয়ের যে কোনো 3টা ভিউ দিয়ে আমরা একটা 3D অবজেক্টকে 2D স্পেসে রিপ্রেজেন্ট করতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ জিওমেট্রি। সো এটা আমরা পেপারেও করতে পারি, আবার হচ্ছে কম্পিউটার স্ক্রিনেও এটা তৈরি করতে পারি। যেমন আমরা যদি অটোক্যাডে কোনো একটা ড্রয়িং করি, সো আমরা ফার্স্টে হচ্ছে 3D ড্রয়িং এর জন্য 2D ড্রয়িংটা করে ফেলি। সো 2D ড্রয়িংটা করার পর তারপরে সেটাকে হচ্ছে আমরা 3D তে কনভার্ট করি। So that's why descriptive geometry is very important part of representation of drawing. So principal conventions যদি আমরা যাই, এর সবচেয়ে বড় একটা কনভেনশন হলো ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন। সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন এটা আপনাদেরকে বুঝতে হবে। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মানে আমার অবজেক্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মানে আমার অবজেক্টটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। সো এই দুইটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। আপনারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে ধরনের প্রজেকশন করছেন 3D অবজেক্টের জন্য 3টা ভিউ যে ড্র করতেন সেটা ছিল থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। দ্যাট মিনস আপনার অবজেক্টকে আপনি কল্পনা করতেন থার্ড কোয়াড্রেন্টে আছে এবং ওইখান থেকে প্রজেকশনগুলো নিতেন। তো ফিরে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখেন যে আমি এইখান থেকে দেখতেছি এই অবজেক্টটাকে। সো এইখান থেকে আমি দেখতেছি, দ্যাট মিনস ভিউয়ার হচ্ছে আমি এখানে আছি, অবজেক্ট হচ্ছে আমার এখানে আছে, এবং আমার যেই প্রজেকশনটা সেটা হচ্ছে ভিউয়ার এবং অবজেক্টের পেছনে একটা পর্দাতে এই প্রজেকশনটা পড়তেছে। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। সো ফ্রন্ট ভিউটা পড়তেছে কোথায়? অবজেক্টের পেছনে। সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ভিউয়ারের পর থাকবে অবজেক্ট, অবজেক্টের পরে আপনার হচ্ছে প্রজেকশনটা পড়বে। সিমিলারলি দেখেন রাইট হ্যান্ড ভিউ যদি আমি চিন্তা করি, এখান থেকে আমি রাইট সাইড ভিউটা দেখব। সো রাইট সাইড ভিউ এর ক্ষেত্রে আমার প্রজেকশনটা হবে এই প্লেনে, আর টপ থেকে যদি দেখি তাহলে টপের প্রজেকশনটা হবে হচ্ছে আমার বটম ফ্লোরে। সো এখানে তাহলে আমি খেয়াল করতে পাচ্ছি যে দেখেন যে ফ্রন্ট ভিউ এর নিচের দিকে থাকে হচ্ছে আমার টপ ভিউটা, আর লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইড ভিউটা আমি পাচ্ছি। সো আমি যদি চিন্তা করি এটা আমার লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইডের যে পর্দা আছে বা স্ক্রিন আছে সেইখানে হচ্ছে আমার রাইট হ্যান্ড মানে ভিউটা বা রাইট সাইড ভিউটা হচ্ছে এখানে এই পর্দার মধ্যে প্রজেকশন হচ্ছে। সো এই কনভেনশনটা হচ্ছে বলা হয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। সো এখানে যদি আমি একটু চিন্তা করি দেখেন যে ফ্রন্ট ফেসটা এখানে, ফ্রন্টের নিচে থাকে হচ্ছে টপ ভিউ, আর ফ্রন্টের লেফট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে রাইট সাইড ভিউ, আর ফ্রন্টের রাইট সাইডে থাকবে হচ্ছে আমার লেফট সাইড ভিউ। সো এটা কিন্তু উল্টাটা। আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে ধরনের রিপ্রেজেন্টেশন দেখেছি সেটার থেকে এটা উল্টাটা। সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করে থাকি না। তাহলে এবার দেখা যাক যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটা কি। সো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আমার যেই অবজেক্ট সেটা থাকবে হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে। সো আমি যদি এইখানে ভিউয়ার হচ্ছে আমি এখানে ভিউ করতেছি এই অবজেক্টটাকে, সো আমার যে প্রজেকশন সেটা আমার ভিউয়ার এবং অবজেক্টের মাঝে কোনো একটা প্লেনের মধ্যে যদি প্রজেকশনটা পড়ে তবেই সেটাকে আমরা বলি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন।
সো উপর থেকে যদি আমি দেখি এই অবজেক্টটাকে, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট, এবং হচ্ছে আমি উপর থেকে দেখতেছি, তাহলে আমি ভিউয়ার এবং হচ্ছে অবজেক্ট এই দুটার মাঝামাঝি যেই প্রজেকশন, সেটা হচ্ছে আমার থার্ড ডিগ্রি বা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। সো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, দেখেন ফ্রন্ট ভিউ এর উপরে থাকে হচ্ছে টপ ভিউ, আর ফ্রন্ট ভিউ এর রাইট সাইডে থাকে হচ্ছে আমার রাইট সাইড ভিউ। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, এর উপরে থাকে হচ্ছে টপ ভিউ, আর ফ্রন্ট ভিউ এর রাইট সাইডে থাকে হচ্ছে আমার রাইট সাইড ভিউ। সো এইটাই আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যখন একটা 3D অবজেক্টকে 2D তে কনভার্ট করে ড্র করি, তখন এই পদ্ধতিটাই আমরা ইউজ করে থাকি। সো এইখানে একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা অবজারভেশনটা দেখতে পারি। এখানে একটু খেয়াল করেন যে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আমি এই বস্তুটাকে রাখছি, আর ভিউয়ার সবসময় রাইট হ্যান্ড সাইডে থাকবে। দ্যাট মিনস এখান থেকে আমি ভিউ করতেছি, যদি এখান থেকে ভিউ করি তাহলে এটার ফ্রন্ট ভিউটা হবে হচ্ছে এই প্লেনে। সো কেননা এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, সো প্রজেকশনটা হবে হচ্ছে আপনার দেখেন এখান থেকে যদি আমি দেখি তাহলে প্রজেকশনটা হবে তার পেছনের পর্দাতে, আবার উপর থেকে যখন টপ ভিউটা দেখবো তখন প্রজেকশনটা হবে নিচের প্লেনে। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। সো এরপরে যদি আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন দেখি এইটা, সো এটা থার্ড কোয়াড্রেন্টে আমার অবজেক্টটা আছে, আমি কিন্তু সবসময় রাইট সাইড থেকে ভিউ করব। সো রাইট সাইড থেকে যদি আমি ভিউ করি, এখান থেকে আমি ভিউ করতেছি, পর্দা তো আমার এখানে। সো দেখেন অবজারভার এবং অবজেক্টের মাঝে হচ্ছে আমার প্রজেকশনটা হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতেছি যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এবং প্রজেকশনটা যেটা হয় সেটা হচ্ছে অবজারভার এবং অবজেক্টের মাঝে ক্রিয়েট হয়। সিমিলারলি আমি যদি উপর থেকে এটাকে ভিউ করি, তাহলে আমার যে প্রজেকশন প্লেন সেটা কিন্তু হচ্ছে আমার মাঝামাঝিতে। সো অবজারভার এখান থেকে দেখবে, আর অবজেক্ট আছে হচ্ছে আমার এইখানে। সো এই দুটার মাঝামাঝি প্লেনে হচ্ছে আমার প্রজেকশনটা আমি দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এরপরে যদি আমরা যাই, পিক্টোরিয়াল প্রজেকশনের মাধ্যমেও আমরা একটা বস্তুকে রিপ্রেজেন্ট করতে পারি। সো পিক্টোরিয়াল প্রজেকশনটা কেমন দেখেন, যে আমার একটা 3D অবজেক্টকে আমি একটা প্লেনে 3D আকারেই দেখাতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমার পিক্টোরিয়াল প্রজেকশন ইউজ করতে হবে। এটা মূলত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সোনোমেট্রিক আর একটা হচ্ছে অবলিক। সো এক্সোনোমেট্রিকের ক্ষেত্রে যেটা হয় যে আমার এই অবজেক্টটাকে আমি এই প্লেনের মধ্যে দেখাতে চাচ্ছি, এবং এই যে প্লেনে আমি দেখাবো এই অবজেক্টটার সাথে এটা প্যারালাল হবে এবং নর্মাল টু দ্য পিকচার প্লেন। দ্যাট মিনস এটা হচ্ছে আমার পিকচার প্লেন, এই পিকচার প্লেনের সাথে আমার অবজেক্টটা নর্মাল অবস্থায় থাকবে। সো দেখেন এই কিউবটাকে আমি এখানে যদি প্রজেকশন যদি দেখতে চাই বা পিক্টোরিয়াল প্রজেকশন যদি দেখি, তাহলে আমি ঠিক এরকম দেখতে পারবো। সো চারটা এজ থেকে আমি চারটা প্রজেকশন নিয়েছি, নিয়ে এ বি সি ডি ড্র করছি, ড্র করলে আমি এই প্লেনে এরকম ভাবে এই অবজেক্টটাকে এখানে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে যদি আমরা চলে যাই অবলিক প্রজেকশনে, সো অবলিক প্রজেকশনের ক্ষেত্রে ডিফারেন্সটা হলো এটাও প্যারালাল থাকবে পিকচার প্লেনের সাথে, কিন্তু একটা অ্যাঙ্গেলে থাকবে। এটা যেরকম নর্মাল ছিল, দেখেন এই অবজেক্টটা এই প্লেনের সাথে নর্মাল আছে, কিন্তু এই অবজেক্টটা এই প্লেনের সাথে নর্মাল থাকবে না, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে থাকবে। দেখেন এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, যদি সোজা থাকতো তাহলে সেটা হতো হচ্ছে আপনার এক্সোনোমেট্রিক প্রজেকশন। এটা যেহেতু সোজা নাই, কিছুটা বেঁকানো আছে অ্যাঙ্গেলে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি অবলিক প্রজেকশন। সো এক এক জায়গায় এক একটা অ্যাপ্লিকেশনে এক একভাবে প্রজেকশনটা নিতে হতে পারে। সো যেইখানে কমপ্লেক্স শেপ, যেটাকে একটু অ্যাঙ্গেলে নিলে আমরা ফুল ডিজাইনটা বুঝতে পারবো, সেইখানে আমরা অবলিক প্রজেকশন ইউজ করে থাকি। আর যেখানে হচ্ছে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড খুব সহজেই ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেখানে আমরা এক্সোনোমেট্রিক প্রজেকশনটা ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আপনার পিক্টোরিয়াল প্রজেকশন। সো এখানে কিন্তু হচ্ছে আমি 3D আকারেই প্রজেকশনটা পাচ্ছি, এর আগেরটাতে কিন্তু আমরা 2D আকারে পাচ্ছিলাম। ফ্রন্ট ভিউ এর জন্য একটা 2D ভিউ, টপ ভিউ এর জন্য একটা 2D ভিউ, রাইট সাইড ভিউ এর জন্য একটা 2D ভিউ। সেই তিনটা 2D ভিউকে একসাথে মার্জ করলে আমি হচ্ছে ফাইনালি আমার অবজেক্টটাকে পাচ্ছিলাম। আর এইখানে হচ্ছে আমি সরাসরি আমার অবজেক্টটাকেই প্লেনের মধ্যে 3D আকারেই পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আপনার পার্সপেক্টিভ প্রজেকশন। সো এখানে যেটা হয় যে
ভিজুয়াল ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছেন এই প্রজেকশনের জন্য সেটা খুবই ভ্যালু অ্যাড করে। এক অ্যাঙ্গেল থেকে দেখলে একরকম দেখতে পারবেন, অন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখলে অন্য আরেক রকম দেখতে পারবেন। সো এটা মূলত হচ্ছে লার্জ বিল্ডিং বা লার্জ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের প্রজেকশনটা আমরা ইউজ করে থাকি। তো এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি এই প্লেনে দেখতে চাই। সো এটা হচ্ছে আমার পিকচার প্লেন। এখান থেকে আমি হচ্ছে দেখতেছি। সো এটা হচ্ছে আমার স্টেশনারি পয়েন্ট। সো এখান থেকে আমি এই ছোট অবজেক্টটাকে দেখতেছি, তাহলে আমি এই এজ বরাবর প্যারালালি পিকচার প্লেনে আমার হচ্ছে একটা মানে অবজেক্টটাকে আমি প্রজেক্ট করতে পারবো। সো যখন হচ্ছে এটাকে প্রজেকশন করতেছি, এটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। সো দেখেন এই ছোট অবজেক্টটাকে এই প্লেনের মধ্যে আমি বড় আকারে দেখতে পাচ্ছি। সো আমি যদি আবার এ অ্যাঙ্গেল থেকে দেখতাম, তাহলে এখানে হচ্ছে একটা পর্দা থাকতো, পিকচার প্লেন যেটাকে বলতাম। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার অবজেক্টটাকে আমি আলাদাভাবে আরেকভাবে দেখতাম। সো এই জন্যই এখানে বলা হয়েছিল যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে অবজার্ভ করতেছেন সেটা গুরুত্বপূর্ণ। সো এক এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম প্রজেকশন আপনি পাবেন। সো কনভেনশনাল রিপ্রেজেন্টেশনের কিছু হচ্ছে অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো যদি অ্যাডভান্টেজগুলোর কথা যদি বলি, তাহলে প্র্যাকটিক্যালি আমি অলমোস্ট সব ধরনের প্রোডাক্টকেই রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হতে পারে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের মাধ্যমে, বা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের মাধ্যমে, অথবা পার্সপেক্টিভ প্রজেকশনের মাধ্যমে, বা অবলিক প্রজেকশনের মাধ্যমে। যে কোনো প্রজেকশনের মাধ্যমে আমি যে কোনো প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে দেখেন যে যে কোনো ডায়াগ্রাম যে কোনো ডায়াগ্রাম আমরা ভার্চুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। সো এই সিস্টেমের মাধ্যমে ভার্চুয়ালি আমি যে কোনো ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারি। আর লাস্টেরটা যেটা দেখেন যে established syntax makes standard easily understandable to all. দ্যাট মিনস আমার যে সিনটেক্স গুলো আছে, সেই সিনটেক্স গুলো আমার একটা স্ট্যান্ডার্ড ফলো করেই মেনটেন করা হচ্ছে, যেন একটা ড্রয়িং সবাই খুব ইজিলি বুঝতে পারে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে আপনার অবশ্যই, যেহেতু এটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার প্রজেকশনটা ফেলতে হচ্ছে, সো স্কিলড অপারেটর লাগবে বা স্কিল পারসন আপনার লাগবে। সে বুঝতে পারবে যে কোনো একটা অবজেক্টের জন্য আমার কোন ধরনের প্রজেকশনটা বেটার, কোন ধরনের প্রজেকশন ফেললে আমি খুব সহজেই ওই বস্তুটাকে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো বা ইজিলি বুঝতে পারবো। এরপর সেকেন্ড যেই ডিসঅ্যাডভান্টেজটা আছে, সেটা হচ্ছে আপনার যে অনেক সময় হচ্ছে আপনার মডেল যদি কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কনফ্লিক্টিং একটা ইস্যু ক্রিয়েট হয়। আপনি এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম লাগবে, অন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখলে আরেক রকম লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি মডেলটা কি মিন করতেছে সেটা আপনি হয়তোবা বুঝতে পারবেন না। বা ভেতরের অনেক কমপ্লেক্স শেপ বা হলো শেপ বা হিডেন অবজেক্টগুলোকে রিপ্রেজেন্ট করা এই কনভেনশনাল ওয়েতে অনেক কঠিন। আর লাস্টে দেখেন যে অনেক কমপ্লেক্স প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বা অনেক কমপ্লেক্স প্রোডাক্ট ডিজাইন করা বা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কনভেনশনাল রিপ্রেজেন্টেশনটা অতটা ভালো না। এরপরে যদি আমরা চলে আসি, ডিজাইন রিপ্রেজেন্টেশনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এনটিটি। সো প্রত্যেকটা সফটওয়্যারে কম বেশি কিছু এনটিটি থাকে। সো সিঙ্গেল জিওমেট্রিক এলিমেন্টসকেই বলা হয় এনটিটি। সো এর মধ্যে আছে হচ্ছে আপনার পয়েন্ট, লাইন, আর্ক বা সার্কেল, পলিগন, সেটা বিভিন্ন রকম হতে পারে, হেক্সাগন হতে পারে, পেন্টাগন হতে পারে, হেপ্টাগন হতে পারে। সো ইটস ডিপেন্ডস অন যে আপনি কতগুলা বাহু এটার মধ্যে ইনসার্ট করতে চাচ্ছেন, বাট প্রত্যেকটাই রেগুলার পলিগন হয়। এরপরে ইলিপস, এরপরে হচ্ছে স্প্লাইন, মেশ, ডাইমেনশন লাইন বা ক্রস লাইন, হ্যাচ লাইন, এইগুলো হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই এন্টিটি হিসাবে থাকে। সো এইগুলাকেই বলা হয় বেসিক এন্টিটি। দ্যাট মিনস এগুলো প্রত্যেকটা সিঙ্গেল জিওমেট্রিক এলিমেন্টস। সো আপনি যদি সলিড ওয়ার্কসে যান বা অটোক্যাডে যান, প্রত্যেকটাতে এই এলিমেন্টস গুলো আপনি কমন পাবেন। সো এই এলিমেন্টস গুলা, এই বেসিক এলিমেন্টস গুলা দিয়েই কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনের 2D ড্রয়িং করতে পারি। পরবর্তীতে ওই 2D ড্রয়িংকে আমরা 3D তে কনভার্ট করতেও পারি।
এরপরে আমরা চলে যাই যে আমরা কিভাবে পয়েন্টকে কনস্ট্রাক্ট করব। সো সফটওয়্যারকে আমরা ইনস্ট্রাকশন দিলে সে পয়েন্টকে ডিফাইন করতেছে। সো তার আগে তো হচ্ছে আমার সফটওয়্যারটা ডেভেলপ করতে হয়েছে। সো সফটওয়্যারকে ওইভাবে ডেভেলপ করা হয়েছে যে বিভিন্ন ওয়েতে যেন সে হচ্ছে পয়েন্ট কনস্ট্রাক্ট করতে পারে। সো ফার্স্ট যে প্রসেসটা সেটাতে যদি আমি একটু আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যেভাবে আমরা পয়েন্টকে ডিক্লেয়ার করি, ঠিক সেই সিস্টেমে এখানে পয়েন্টকে ডিক্লেয়ার করা হচ্ছে। দ্যাট মিনস আপনি যদি একটা স্থানাঙ্ক মানে ব্যবস্থায় যদি যান, তাহলে এক্স এক্সিস থাকে 2D তে আর ওয়াই এক্সিস থাকে। সো এক্স এক্সিস এর পজিটিভ দিক হচ্ছে রাইট সাইড আর নেগেটিভ দিক হচ্ছে লেফট সাইডটা। আর ওয়াই এক্সিস এর ক্ষেত্রে উপরের দিকটা হচ্ছে আপনার পজিটিভ আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। সো এখন যদি আমি বলি 5,3 একটা পয়েন্ট, তাহলে সেটা মিন করবে যে আপনার এক্স এক্সিস এর পজিটিভ দিকে 5 ইউনিট যেতে হবে আর ওয়াই এক্সিস এর পজিটিভ দিকে 3 ইউনিট যেতে হবে। তাহলে সেটা দ্বারা একটা পয়েন্ট মিন করে। সো সিমিলারলি এই ডেল্টা ফর্মেও আমি হচ্ছে একটা পয়েন্টকে ডিফাইন করতে পারি। ডেল এক্স দ্বারা বোঝানো হচ্ছে বা ডিএক্স দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স এর ডিফারেন্সটা কতটুকু। সো এটা হচ্ছে আমার এক্সিস্টিং পয়েন্ট। আমি বললাম যে ডেল এক্স হচ্ছে 3 আর ডেল ওয়াইও হচ্ছে 3। সো এখান থেকে পজিটিভ 3 এদিকে যাবে আর ডেল ওয়াই এর পজিটিভ 3 উপরের দিকে যাবে। সো এটা হচ্ছে এখন আমার হচ্ছে ডেভেলপড পয়েন্ট। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে আমি এত দূর গেলে এখানে একটা নতুন পয়েন্ট পাবো। সো এইভাবে হচ্ছে আমি ডেল্টা ফর্মের মাধ্যমে পয়েন্টকে ডিফাইন করতে পারি। এরপরে যদি চলে আসি আমরা, সেটা হচ্ছে যে সার্কেলের ক্ষেত্রে। সার্কেলের ক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা সার্কেলকে ডিফাইন করতে হলে দুইটা বিষয় লাগে। নাম্বার ওয়ান তার সেন্টার পয়েন্ট, নাম্বার টু রেডিয়াস। সো রেডিয়াস এবং সেন্টার পয়েন্ট এই দুইটা যদি জানা থাকে তাহলে হচ্ছে আমি একটা সার্কেলকে আমি ডিফাইন করতে পারি। সো সেন্টার পয়েন্টটাই হচ্ছে কিন্তু হচ্ছে এক ধরনের পয়েন্ট। সো সেন্টার পয়েন্টের মাধ্যমে আমি হচ্ছে পয়েন্টকে ডিফাইন করতে পারি। এরপরে চলে যাই ইন্টারসেকশন অফ টু কার্ভস। সো দুইটা কার্ভ দেখেন, এখানে দুইটা স্ট্রেট লাইন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো এইভাবে আমি হচ্ছে পয়েন্টকে ডিফাইন করতে পারি। অথবা দেখেন এই সার্কেলটা যদি একটা স্ট্রেট লাইন দ্বারা ইন্টারসেক্ট করা হয়, যদি সেটা ট্যানজেন্ট না হয় তাহলে হচ্ছে দুইটা পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে, এখানে একটা এখানে একটা। সো এইভাবে ইন্টারসেকশন মানে দুইটা কার্ভের ইন্টারসেকশন দিয়েও আমরা পয়েন্টকে ডিফাইন করতে পারি। এরপরে ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে যে যে কোনো একটা কার্ভের উপর আমরা পয়েন্টকে ডিফাইন করতে পারি। সো দেখেন এখানে হচ্ছে একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভের উপর আমি বলতেছি এটা হচ্ছে একটা পয়েন্ট। এখানে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের উপর এখানে আমি বলতেছি এটা হচ্ছে একটা আমার পয়েন্ট। সো যে কোনো কার্ভের উপর আমরা পয়েন্টকে ডিফাইন করতে পারি। ফিফথ যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে আমার কার্ভের নর্মাল পয়েন্ট। দ্যাট মিনস এই কার্ভের এই পয়েন্টের সাথে যদি আমি একটা নর্মাল লাইন ড্র করি, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টটা হচ্ছে এই কার্ভের হচ্ছে নর্মাল পয়েন্ট। সো এইভাবে আমি নর্মাল পয়েন্ট দিয়েও কার্ভের বাইরে কোনো একটা পয়েন্ট নির্দেশ করতে পারি। এরপরে যদি আমরা লাস্ট যেই অপশনটা আছে পয়েন্ট কনস্ট্রাকশনে, সেটা হচ্ছে যে আপনার ইন্টারসেকশন অফ কার্ভ অ্যান্ড সারফেস। সো এখানে দেখেন একটা সারফেস দেওয়া আছে, এই সারফেসটাকে এই স্ট্রেট লাইনটা এক বা একাধিক পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। সো এইখানে যদি একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে তাহলে এই পয়েন্টটাই আমি বলবো যে এই পয়েন্ট মানে যেই ইন্টারসেকশন পয়েন্ট সেটা হচ্ছে আমার পয়েন্ট। সো এইভাবে আমরা পয়েন্টকে কনস্ট্রাক্ট করতে পারি। এরপরে যদি আমরা চলে যাই লাইন কনস্ট্রাকশনে, লাইনকেও আমরা 6টা ওয়েতে কনস্ট্রাক্ট করতে পারি। যে কোনো দুইটা কার্ভকে জয়েন করার জন্য আমরা একটা লাইন ইউজ করতে পারি। দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কার্ভ আর এখানে হচ্ছে এটা আরেকটা কার্ভ। সো এই দুইটা কার্ভকে জয়েন করার জন্য আমি একটা স্ট্রেট লাইন ইউজ করতে পারি। সো এইভাবে আমি লাইন ক্রিয়েট করতে পারি। এরপরে হচ্ছে আপনার দুইটা কার্ভের কমন ট্যানজেন্ট দিয়েও আমি লাইন ড্র করতে পারি। সো এইখানে দুইটা সার্কেল দেওয়া আছে এবং সার্কেলের কমন ট্যানজেন্ট হচ্ছে এটা। সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এরপরে হচ্ছে একটা লাইনের প্যারালাল একটা লাইন ড্র করতে পারি। সো এটাকে বলা হবে প্যারালাল লাইন। প্যারালাল লাইনটা কিভাবে ড্র করতে হয়, তখন এই যে একটা লাইন, এই লাইনের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর ওই ডিস্টেন্সটা যদি সবসময় মেনটেন করে আরেকটা লাইন আমি ড্র করি, সেই লাইনটাই হবে হচ্ছে আমার এক্সিস্টিং লাইনের প্যারালাল লাইন। সো এইভাবে আমি প্যারালাল লাইনও ডিফাইন করতে পারি। এরপরে দেখেন পারপেন্ডিকুলার লাইন। দ্যাট মিনস একটা নির্দিষ্ট লাইনের নির্দিষ্ট পয়েন্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি,
তাহলে যে লাইনটা পাবো সেটা হবে হচ্ছে আমার পারপেন্ডিকুলার লাইন। ফিফথ যেটা, সেটা হচ্ছে যে যে কোনো একটা কার্ভের উপর আমি যদি একটা পয়েন্ট নিই এবং ওই পয়েন্ট দিয়ে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি, সেই ট্যানজেন্টটাও ওই আর্কের বা ওই কার্ভের জন্য আমার স্ট্রেট লাইন হবে। সো এইভাবে আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি। আর লাস্ট যেটা দেওয়া আছে সেটাতে দেখেন যে হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন, এই দুইটা লাইনের মাধ্যমে আমরা হচ্ছে লাইনকে কনস্ট্রাক্ট করতে পারি। হরাইজন্টাল এক্সিস হচ্ছে আমার এক্স এক্সিস দিয়ে যাই বা এর প্যারালালি কোনো লাইন যদি যাই সেটা হবে হচ্ছে আমার হরাইজন্টাল লাইনস। আর ভার্টিক্যাল লাইন হচ্ছে আমার ওয়াই এক্সিস। সো ওয়াই এক্সিস বরাবর অথবা ওয়াই এক্সিস এর প্যারালাল যদি কোনো লাইন যায় সেই লাইনগুলোকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল লাইন। সো এগুলো হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন। এরপরে দেখেন যে আর্ক কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। সো আর্ক কনস্ট্রাক্ট করার জন্য 6টা ওয়ে আছে। সো ফার্স্ট ওয়েটা হচ্ছে আপনার একটা সেন্টার এবং রেডিয়াস যদি আপনার জানা থাকে কোনো একটা বৃত্তের বা সার্কেলের, তাহলে হচ্ছে আপনি হচ্ছে একটা আর্ক ড্র করতে পারবেন। সেকেন্ড যে পয়েন্টটা 3 পয়েন্ট আর্ক, মানে 3টা পয়েন্ট যদি সমরেখ যদি না হয়, সমরেখ বা সমবিন্দু যদি না হয়, তাহলে আমি এই 3টা পয়েন্টকে অ্যাটাচ করলে একটা কার্ভ পাবো। এই কার্ভটাই হবে হচ্ছে আমার আর্ক। সো এটাকে বলা হচ্ছে 3 পয়েন্ট কার্ভ বা 3 পয়েন্টের মাধ্যমে আর্ক কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সেই 3টা পয়েন্টকে যদি আমি জোড়া লাগাই বা অ্যাটাচ করি তাহলে হচ্ছে আমি একটা কার্ভিলিনিয়ার সারফেস পাবো। এই কার্ভিলিনিয়ার সারফেসটা হচ্ছে আমার আর্ক। এরপরে দেখেন থার্ড যে ওয়েটা, সেটা হচ্ছে যে সেন্টার পয়েন্ট এবং আপনার যদি ট্যানজেন্ট লাইনটা জানা থাকে তাহলে দেখেন এই ট্যানজেন্ট লাইনের উপর যদি আপনি একটা লম্ব ড্র করেন তাহলে এই যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে আমার রেডিয়াস। সো এই রেডিয়াস দিয়ে যদি আমি এই সেন্টার পয়েন্টের এগেনস্টে যদি একটা কার্ভ ড্র করি তাহলে সেটাই হবে হচ্ছে আমার নির্দিষ্ট সার্কেলটা বা নির্দিষ্ট আর্কটা। বোঝা গেছে? এরপরে যদি আমরা 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটাতে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টার পয়েন্ট এবং দুইটা যদি এজ পয়েন্ট জানা থাকে আমার যে কোনো একটা আর্কের, তাহলে দেখেন এই সেন্টার পয়েন্ট আর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে একটা পয়েন্ট আর এখানে হচ্ছে আর একটা পয়েন্ট ধরেন। সো এই দুইটা এন্ড পয়েন্ট এবং এই সেন্টার দিয়ে আমি হচ্ছে একটা কার্ভ ড্র করতে পারি। সো এইভাবে আমি চাইলে একটা আর্ককে ডিফাইন করতে পারি। আর এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে দেখেন যে ট্যানজেন্ট কার্ভ, ট্যানজেন্ট লাইন এবং একটা পয়েন্ট, এই দুইটা ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমি আর্ক ড্র করতে পারি। কিভাবে দেখেন যে এই যে আমার যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটার সাথে হচ্ছে আমি একটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন ট্যানজেন্ট বরাবর ড্র করব। এটার যে মিড পয়েন্ট সেটা হয়ে যাবে আমার সেন্টার। তারপরে এটার সেন্টার থেকে আমি রেডিয়াসের বরাবর একটা যদি সার্কেল ড্র করি তাহলে এরকম হচ্ছে আমি সার্কেল বা আর্ক পাবো। এখন কোশ্চেন হতে পারে যে এই পয়েন্টে এখানে না হয়ে যদি এখানে হতো, তাহলে যেটা হতো যে দেখেন এখান থেকে এই একটা আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করতাম, এটা ধরেন মিড পয়েন্ট, তাহলে এরকম হচ্ছে আমি একটা সার্কেল পাইতাম। সো পয়েন্ট যেখানেই হোক না কেন, এখানে যদি পয়েন্টটা হতো তাহলে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতাম, এটার মিড পয়েন্ট নিতাম, তারপর হচ্ছে এটার বরাবর হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করতাম। সো এইভাবে আমরা সার্কেলকে ডিফাইন করতে পারি, একটা পয়েন্ট এবং কার্ভের উপর একটা পয়েন্ট এবং একটা ট্যানজেন্ট লাইন। আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে যে দেখেন এরকম যদি এজ থাকে, এই এজের এখানে আমরা ফিলেটের মাধ্যমে একটা আর্ককে ডিফাইন করতে পারি। সো এজ থাকলে যেটা হয় যে স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে ডিজাইনের মধ্যে। সো আমরা পারতপক্ষে এই এজগুলাকে নালিফাই করে সেইগুলাকে হচ্ছে আমরা স্মুথ করার চেষ্টা করি। সো স্মুথ করার জন্য আমরা অনেক সময় ফিলেটের সাহায্য নিয়ে থাকি। এরপরে যদি আমরা আসি তাহলে কিছু টার্ম কিছু আছে আমাদের 3D মডেলিং এর ক্ষেত্রে। ফার্স্ট যে টার্মটা সেটা হচ্ছে জি
GCS, which is a Global Coordinate System. সো প্রত্যেকটা ক্যাট সফটওয়্যারের জন্য 3D ড্রয়িং এর জন্য একটা ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম থাকে, যেটাকে আমরা বলে থাকি গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা কখনোই চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারাররা যখন সফটওয়্যারটা ডেভেলপ করে তখনই হচ্ছে এই সিস্টেমটা বাই ডিফল্ট আমরা প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই পেয়ে যাই। এর পরেরটা হচ্ছে আপনারা দেখেন ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম। সো ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে যেটা হয় যে আপনার এই ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেমটা কোনো ফিক্সড না। সো আপনার যখন যে প্লেনে আপনি যেটা ড্র করবেন সেই প্লেনটা ওইখানে হচ্ছে আপনি ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করে ফেলতেছেন। সো করে তারপর ওটাকে সলভ করতেছেন, ওইখানে হচ্ছে আপনি ড্রয়িং করতেছেন বা ওইখানে হচ্ছে নতুন কোনো কিছু একটা ডিফাইন করতেছেন। এভাবে আমরা ওয়ার্ক করার ক্ষেত্রে, কোনো একটা মডেল তৈরি করার ক্ষেত্রে আমরা চাইলে বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম নিজে থেকে ডিফাইন করতে পারি আমাদের ড্রয়িংটাকে খুব ইজিলি রিপ্রেজেন্ট করার জন্য। এরপরে হচ্ছে আপনারা দেখেন প্রিমিটিভস। প্রিমিটিভসের মধ্যে আছে হচ্ছে আপনার কিছু জিওমেট্রিক এন্টিটিস, যেইগুলো হচ্ছে একদম বেসিক এন্টিটিস। যেমন এর আগে আমরা দেখলাম যে লাইন ছিল, সো বা সার্কেল ছিল, সো এইগুলাকে আমরা বলতে পারি প্রিমিটিভস। সো এই প্রিমিটিভস গুলোর মাধ্যমেও কিন্তু হচ্ছে আমি খুব ইজিলি ড্রয়িংটাকে রিপ্রেজেন্ট করতে পারি। অনেকগুলো প্রিমিটিভস দিয়ে আমি দেখা যাচ্ছে যে একটা কমপ্লেক্স ডিজাইনকে রিপ্রেজেন্ট করতে পারি, বা আমার পুরো ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য, 3D ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন রকম প্রিমিটিভসের হেল্প নিতে হতে পারে। সো প্রিমিটিভস এর মধ্যে দেখেন 6টা প্রিমিটিভস আছে 3D মডেলিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে কিউবয়েড, সেকেন্ডটা হচ্ছে সিলিন্ডার। কিউবয়েডটা হচ্ছে আপনার রেগুলার হতে পারে, যদি রেগুলার কিউবয়েড হয় সেটাকে আমরা বলি কিউব। আর যদি রেগুলার না হয় ইরেগুলার হয়, হুইচ মিনস হাইট, লেন্থ আর হচ্ছে উইথ, এই তিনটা যদি সমান না হয় সেটাকে আমরা বলি ইরেগুলার কিউবয়েড। সো ইরেগুলারও হতে পারে। আর সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম একটা নির্দিষ্ট রেডিয়াস থাকবে এবং হচ্ছে নির্দিষ্ট লেন্থের হচ্ছে আপনার সিলিন্ডার হতে পারে। এরপর হচ্ছে স্ফেয়ার, এরপরে হচ্ছে আপনার কোন, ওয়েজ, টরাস। সো ওয়েজের ক্ষেত্রে দেখেন যে আপনার এইখানকার যে পুরুত্ব আর এখানকার পুরুত্ব এই দুটো আলাদা। দ্যাট মিনস এটা কিছুটা ট্যাপার আকারে থাকে, কোনটাও ট্যাপার আকারে থাকে, এটাও ট্যাপার আকারে থাকে। আর এটা হচ্ছে আমার টোরাস। টোরাসটা কিছুটা হচ্ছে হ্যাটের মতো দেখতে। সো আমরা হ্যাট পরি অনেকেই, ওই হ্যাটের মতো দেখতে হচ্ছে এটা, মাঝে হচ্ছে কিছুটা গ্যাপ থাকে আর চারিদিকে হচ্ছে আপনার সলিড থাকে। সো এটা হচ্ছে আমার টোরাস। সো এই 6টা প্রিমিটিভস দিয়ে আমরা 3D মডেলিং করতে পারি। ফর এক্সাম্পল দেখেন 3D মডেলিং এর ক্ষেত্রে আমরা বুলিয়ান অপারেশন ইউজ করতে পারি। এখানে দেখেন দুইটা প্রিমিটিভসকে একসাথে মার্জ করা হয়েছে, একটা কিউবয়েড আর একটা সিলিন্ডার। সো এইখানে যদি আমি বুলিয়ান অপারেশন অ্যাপ্লাই করি, যদি ইউনিয়ন অপারেশন অ্যাপ্লাই করি, দ্যাট মিনস দুটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সো এই দুটাকে যদি অ্যাড করে দিই তাহলে আমি এরকম শেপের হচ্ছে একটা বস্তু পাবো। আবার যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে যেটা হয় যে কমন যে অংশটা সেটা থেকে যাবে। সো এই দুটার হচ্ছে কমন অংশ হচ্ছে এইটুকু, সো এইটা হচ্ছে থেকে যাবে। আর যদি আমি ডিফারেন্স করতে চাই যে এই কিউবয়েড থেকে আমি সিলিন্ডারের যে অংশটুকু আছে সেটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমি এরকম হচ্ছে একটা শেপের বস্তু পাবো। সো এই তিনটাকে বলা হচ্ছে তিনটা অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিফারেন্স। সো দুইটা প্রিমিটিভস ইউজ করে আমি এটা হচ্ছে করেছি। আমরা 3টা 4টা 5টা আরো বেশি প্রিমিটিভস ইউজ করেও আরো কমপ্লেক্স ডিজাইন বুলিয়ান অপারেশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। সো এই ফাইনাল প্রোডাক্টটাকে ডিফাইন করার জন্য ফার্স্ট হচ্ছে আমার প্রিমিটিভস গুলোকে ডিফাইন করতে হবে। সো এখানে দেখেন দুইটা কিউবয়েড আছে, এটা হচ্ছে একটা শেপের কিউবয়েড আর এটা হচ্ছে আরেকটা শেপের কিউবয়েড। সো আমি দুইটা কিউবয়েড এ এবং সি ডিফাইন করলাম, আর এখানে একটা হোল ক্রিয়েট করছে, এখানে একটা থ্রু হোল আছে। সো এটার হচ্ছে থ্রু হোলটাকে আমি বলতেছি সিলিন্ডার লাগবে, তো এই সিলিন্ডারটাকে আমি বলতেছি বি, আর এখানকার সিলিন্ডারটাকে আমি বলতেছি ডি। সো এখন যদি আমি ইন্ডিভিজুয়াল পার্টে চলে আসি, নিচের পার্টের ক্ষেত্রে যদি আমি অপারেশন যদি ইউজ করতে চাই বুলিয়ান অপারেশন, তাহলে যেটা হবে যে দেখেন এ এই অবজেক্টটার মধ্যে দিয়ে যদি আমি বিটাকে মাইনাস করি, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট হয়ে যাবে।
সো দ্যাট ইজ ওয়াই নিচের পার্টটার জন্য আমার অপারেশন হবে a মাইনাস বি, আর উপরের পার্ট যেটা আছে এটার জন্য হবে কি, তাহলে সি থেকে যদি আমি ডি বাদ দিয়ে দিই তাহলে একটা থ্রু হোল পাবো, সি মাইনাস ডি। তাহলে দেখেন এখন ইন্ডিভিজুয়ালি আপনি এই পার্টটাও তৈরি করে ফেলছেন, এই পার্টটাও তৈরি করে ফেলছেন। এখন ফাইনাল বডি যদি আমাকে তৈরি করতে হয় তাহলে এই দুইটা পার্টকে একসাথে ইউনিয়ন করে দিতে হবে বা মার্জ করে দিতে হবে বা অ্যাড করে দিতে হবে। বুলিয়ান অপারেশনে অ্যাড করা বা মার্জ করাকে আমরা ইউনিয়ন বলে থাকি। সো এই দুইটা আলাদা আলাদা অপারেশনকে যদি আমি ইউনিয়ন করে দিই তাহলে হচ্ছে আমি এই অবজেক্টটা বা ফুল বডিটা পেয়ে যাব। সো দেখেন ওইটাই করা হয়েছে, এ মাইনাস বি নিচের পার্ট, ইউনিয়ন সি মাইনাস ডি উপরের পার্ট। সো এই দুটাকে ইউনিয়ন করলে আমি এই ফাইনাল ফুল অবজেক্টটা পাবো। সো বুলিয়ান অপারেশনের মাধ্যমে কয়েকটা প্রিমিটিভস ইউজ করে আমি একটা ফুল 3D অবজেক্টকে বা ফুল সলিড মডেলকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে দেখেন ওয়্যার ফ্রেম মডেল আছে। সো 3D মডেলের আরেকটা জনপ্রিয় মডেল হচ্ছে ওয়্যার ফ্রেম মডেল। সো ওয়্যার ফ্রেম মডেলে যেটা হয় যে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়্যার দিয়ে যে ফ্রেম তৈরি করে যে মডেলটা হবে সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম মডেল। সো এটা হচ্ছে ফার্স্ট 3D স্কিম। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কিছু ওয়্যারের মাধ্যমে, ওয়্যার মানে তার, সো কিছু তারের মাধ্যমে বা কিছু স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করি মডেলটার, তারপরে এই মডেলটাকে আমরা 3D হিসাবে রিপ্রেজেন্ট করি। সো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মডেল এবং হচ্ছে ওয়্যার লাইক অ্যাপিয়ারেন্সের জন্য এটাকে আমরা বলতে পারি ওয়্যার ফ্রেম মডেল। সো এক্সাম্পল যদি দেখি তাহলে দেখেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে একটা ওয়্যার, এটা হচ্ছে আরেকটা ওয়্যার, এটা হচ্ছে আরেকটা ওয়্যার, এটা হচ্ছে একটা ওয়্যার, এটা হচ্ছে আরেকটা ওয়্যার, এরকম অনেকগুলো ওয়্যারকে একসাথে অ্যাটাচ করে আমি হচ্ছে এই অবজেক্টটাকে ডিফাইন করতেছি। সো দেখেন এটা হচ্ছে একটা 3D অবজেক্ট, যেখানে দেখেন এই উপরের অংশটা হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড ভিউ, আর হচ্ছে উপর থেকে নিচের দিকে যদি চিন্তা করি এটা হচ্ছে টপ, সরি এটা হচ্ছে বটম ভিউ, আর এই পার্টটা হচ্ছে আমার লেফট ভিউ। সো এইভাবে আমরা ওয়্যারের মাধ্যমে যে ফ্রেম তৈরি করে মডেলটা ডিফাইন করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে ওয়্যার ফ্রেম মডেল। সো এই মডেলের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো অ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মডেল, এবং এটা যেহেতু শুধুমাত্র ওয়্যারের মাধ্যমে 3D ভিউকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য এটা খুবই ইকোনমিক্যাল ইন সেন্স যে এটা কম্পিউটারে অনেক কম জায়গা নেয় এবং খুব কম সময়ে, কম ইফোর্টে, কম কম্পিউটেশনাল ইফোর্টে আমি এই মডেলটা তৈরি করতে পারি। অ্যাপ্লিকেশন কোথায়? একদম প্রাইমারি লেআউট তৈরি করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। কিছু জিওমেট্রিক প্রবলেমকে সলভ করার জন্য আমরা ওয়্যারফ্রেম মডেল ইউজ করে থাকি। এছাড়া হচ্ছে আপনি দেখেন যে ডিনামিক ম্যানিপুলেশনের ক্ষেত্রে সেখানে হচ্ছে আমরা ওয়্যারফ্রেম মডেল ইউজ করে থাকি। সো এই মডেলিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল, কিছু অ্যাম্বিগিউটি বা অস্পষ্টতা তৈরি হতে পারে। খুব কমপ্লেক্স ডিজাইন যখন আমরা করব, সাপোজ ধরেন হলো আছে বা হোল আছে কোনো একটা অবজেক্টের মধ্যে, সো এই ধরনের ডিজাইন যখন করব তখন এই হোলটাকে আমরা ঠিকভাবে হয়তো রিপ্রেজেন্ট করতে পারবো না। সো তখন একটা অ্যাম্বিগিউটি দেখা দিবে, বা খুব কমপ্লেক্স ডিজাইনকেও আমরা এখানে ডিজাইন করতে পারি না। 2 নম্বর পয়েন্টটা দেখেন, অনেক সময় ননসেন্স অবজেক্টও ক্রিয়েট হতে পারে, কারণ হচ্ছে আপনি এত বেশি ওয়্যার দিয়েছেন যে কোনটাতে এটা ডেপথ বোঝাচ্ছেন সেটা অনেক সময় আমরা নাও বুঝতে পারি। সো এইরকম ডিসঅ্যাডভান্টেজের কারণেই এটার পপুলারিটি অনেক অনেক কম এবং হচ্ছে এটার ইউসেজও অনেক কম। সো লিমিটেড ইউসেজ এটা রয়েছে। এরপরে যদি আমরা যাই 2.5D অবজেক্ট। সো 2.5D অবজেক্ট মানে এটা 2D অবজেক্ট না, আবার 3D অবজেক্টও না। সো এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। সো এটাকে আমরা বলতে পারি যে সাবসেট অফ ওয়্যারফ্রেম স্কিম। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে দেখেন দুইটা হচ্ছে আমার 2.5D অবজেক্টের এক্সাম্পল দেওয়া আছে। সো ফার্স্টেরটা এবং সেকেন্ডটা দুইটা যদি খেয়াল করি তাহলে আমার দুটা ডিজাইনকেই মনে হচ্ছে যে ওয়্যার ফ্রেম ডিজাইনের মতো। দেখেন এখানে অনেকগুলো ওয়্যার দিয়ে আমি হচ্ছে এই ডিজাইনটা করছি, কিন্তু এটা ওয়্যার ফ্রেম ডিজাইন না, কারণ এটা 2.5D ডিজাইন, কারণ এটা পুরোপুরি 3D ডিজাইন না, এই কারণে যে এটা কি সলিড নাকি নিডেড, তো এটা তো আমি বুঝতে পারতেছি না এটা সলিড না হরো। তো এটা আমি বুঝতে পারতেছি না দেখে এটা হচ্ছে আমার 3D ডিজাইন হচ্ছে না। আর 2D কেন হচ্ছে না? কারণ 2D তে তো শুধুমাত্র হচ্ছে 2D ভিউ থাকে, হয় ফ্রন্ট ভিউ বা লেফট ভিউ বা হচ্ছে টপ ভিউ, এরকম ভিউ থাকবে, কিন্তু এটা কিন্তু 2D ভিউ না।
সো এটা হচ্ছে 2D এবং 3D এর মাঝামাঝি একটা ভিউ। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি 2.5D। সো এটা কিন্তু একটা ওয়্যারফ্রেম মডেলের সাবসেট। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা আরেকটা এক্সাম্পল। সো এরকম ভাবে আমরা 2.5D অবজেক্টকে ডিফাইন করতে পারি। সো এরপরে যদি আমরা যাই সারফেস রিপ্রেজেন্টেশনে, যে আমরা তো এতক্ষণ হচ্ছে 3D মডেলের কথা বলতেছিলাম। সো মডেল 3D তে কনভার্ট করার জন্য আমাকে অবশ্যই সারফেসটাকে ডিফাইন করতে হবে। তো 3 ধরনের সারফেস হয়ে থাকে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি। সো ফার্স্ট ক্যাটাগরির কথা যদি আমরা বলি, তাহলে দেখেন যে কিছু কন্ট্রোল পয়েন্টস দিয়ে আমরা সারফেসকে ডিফাইন করি। সো এক্সাম্পল হতে পারে বেইজার বা বি স্প্লাইন সারফেসেস। সো বেইজার এবং বি স্প্লাইন সারফেসেস, এগুলা নিয়ে আমরা এর পরের চ্যাপ্টারে ডিটেলস পড়বো, বা কিভাবে এই কার্ভগুলো ডিজাইন হয়েছে সেটা সম্পর্কে আমরা এর পরের চ্যাপ্টারে দেখব। আর এখানে দেখেন সারফেস জেনারেট হয় ইন্টারপোলেশনের মাধ্যমে, কন্ট্রোল পয়েন্টগুলোকে ইন্টারপোলেট করে আপনার হচ্ছে নতুন সারফেসটাকে ডিফাইন করা হয়। সো দেখেন নিচেরটা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার অরিজিনাল সারফেস। ওই সারফেসটাকে দেখেন, এই যে এই একটা কন্ট্রোল লাইন, এই আরেকটা কন্ট্রোল লাইন, এই হচ্ছে আরেকটা কন্ট্রোল লাইন, এটা হচ্ছে আরেকটা কন্ট্রোল লাইন, আর এগুলো হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। এভাবে কতগুলো কন্ট্রোল লাইন এবং পয়েন্টের মাধ্যমে আমি ডিফাইন করছি। সো দেখেন কাছাকাছি কিন্তু হয়েছে, এক্স্যাক্টলি আমি ওই সারফেসটাকে ডিফাইন করতে পারিনি, কিন্তু কাছাকাছি হয়েছে। সো এইভাবে আমরা হচ্ছে চাইলে ফার্স্ট ক্যাটাগরির সারফেস গুলাকে ডিফাইন করতে পারি। সো এটা হচ্ছে আমার বেইজার সারফেস, আর এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক বি স্প্লাইন সারফেস। সো এগুলা হচ্ছে ইন ডিটেলস আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, যে এদের ইকুয়েশন গুলা কি, বা এই কার্ভ গুলা কিভাবে, এই কন্ট্রোল পয়েন্ট গুলা কিভাবে ডিফাইন করতে হয়, বা এই লাইন গুলা কিভাবে ড্র করা হচ্ছে সেটা আমরা জানবো। সো একই সারফেস দুইটা, কিন্তু দেখেন দুইটাকে যখন দুইটা আলাদা মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতেছি তখন দুইটা আলাদা আলাদা সারফেস পাচ্ছি। সো এটাতে এক ধরনের সারফেস পাচ্ছি, এটা হচ্ছে কোয়াড্রেটিক বি স্প্লাইন সারফেস, আর এখানে হচ্ছে আরেক রকম সারফেস পাচ্ছি, এটা হচ্ছে আমার বেইজার সারফেস। এরপরে যদি আমরা যাই সেকেন্ড ক্যাটাগরি অফ সারফেস, সেকেন্ড ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে 5 ধরনের সারফেস আমরা পাইতে পারি। নাম্বার 1, টেবুলেটেড সিলিন্ডার, যেখানে হচ্ছে আপনার দেখেন দুইটা বিষয় লাগে, একটা হচ্ছে জেনারেটিং কার্ভ আর একটা হচ্ছে একটা ভেক্টর। দ্যাট মিনস এই জেনারেটিং কার্ভটা কোন ভেক্টর বরাবর মুভ করবে সেই দুইটা জিনিস দিয়ে আমি হচ্ছে একটা সারফেস ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি একটু খেয়াল করি, এর পরের স্লাইডটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে আমার টেবুলেটেড সিলিন্ডার, দেখেন এটা হচ্ছে আমার প্রজেকশন ভেক্টর, আর এইটা হচ্ছে আমার কার্ভ। সো এই কার্ভটা এই ভেক্টর বরাবর মুভ করবে। তাহলে দেখেন এই ভেক্টর বরাবর যদি মুভ করে তাহলে এর পরের যে লাইনটা হবে, কার্ভটা হবে, সেটা হচ্ছে এরকম। এর পরের যে কার্ভটা হবে সেটা হচ্ছে এরকম। সো এইভাবে কয়েকটা কার্ভ করে করে দেখেন একটা সারফেস সে জেনারেট করতেছে। তো যখন হচ্ছে আপনারা ড্রয়িংটা করবেন দুইটা বিষয় এখানে অবশ্যই দেখাতে হবে, একটা হচ্ছে প্রজেকশন ভেক্টর আর একটা হচ্ছে কার্ভ। সো এটা হচ্ছে ডিফাইন কার্ভ, আর হচ্ছে এটা হচ্ছে আমার প্রজেকশন ভেক্টর। সো এই প্রজেকশন ভেক্টর ওয়াইজ এই ডিফাইন কার্ভটা মুভ করতে থাকবে। সো মুভ করে করে যে সারফেসটা ক্রিয়েট করতেছে বা জেনারেট করতেছে, এই সারফেসটাকে আমরা বলতেছি টেবুলেটেড সিলিন্ডার সারফেস। এরপর সেকেন্ড যেই সারফেসটা আছে সেটা হচ্ছে রুলড সারফেস। এটা কিভাবে প্রডিউস হচ্ছে দেখেন, যে লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে দুইটা ডিফারেন্ট কার্ভের মাধ্যমে বা দুইটা ডিফারেন্ট এজ কার্ভের মাধ্যমে আমরা যদি লিনিয়ার ইন্টারপোলেশন করি তাহলে যে সারফেসটা পাবো সেটা হবে রুলড সারফেস। সো দেখেন এটা হচ্ছে আমার রুলড সারফেস। সো এটা হচ্ছে আমার একটা কার্ভ, আর এটা হচ্ছে আমার আরেকটা কার্ভ। সো এই দুইটা কার্ভকে যদি আমি মুভ করতে থাকি, এটাকে এইদিকে মুভ করব আর এটাকে ওইদিকে মুভ করব, তাহলে দেখেন এই দুইটা ইন্টারসেক্ট করে একটা কার্ভিলিনিয়ার সারফেস ক্রিয়েট করতেছে। তো এই কার্ভিলিনিয়ার সারফেসটাকে আমরা বলতেছি রুলড সারফেস। সো রুলড সারফেসের ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় দেখাতে হবে, যে দুইটা কার্ভ ইন্টারপোলেশনের মাধ্যমে যে সারফেস ক্রিয়েট করে সেটা হচ্ছে আমার রুলড সারফেস। সো এটা হচ্ছে আমার একটা কার্ভ, আর এটা হচ্ছে আমার সেকেন্ড কার্ভ। সো আপনাকে বলতে হবে যে ডিফাইন যখন করবেন কার্ভ 1, কার্ভ 2, সো এই দুটা কার্ভ পরস্পর ইন্টারপোলেট করে যে সারফেসটা ক্রিয়েট করতেছে
সেটা হচ্ছে আমার রুলড সারফেস। এরপরে থার্ড যে সারফেস সেটা হচ্ছে সারফেস অফ রেভলিউশন। সো সারফেস অফ রেভলিউশন নাম শুনে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা লাইন বা যে কোনো একটা সেন্টার লাইনের এগেনস্টে বা ভেক্টর লাইনের এগেনস্টে অপর আর একটা কার্ভ রোটেট করবে বা রিভলভ করবে। সো এইভাবে যে সারফেসটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলতেছি সারফেস অফ রেভলিউশন। সো দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে একটা কার্ভ রোটেট করবে বা রিভলভ করবে একটা এক্সিসের এগেনস্টে, সেই এক্সিসটা হতে পারে সেন্ট্রাল লাইন অথবা ভেক্টর। সো দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার সেন্ট্রাল লাইন বা রোটেশন, লাইন অফ রোটেশন, ঠিক আছে। সো এই লাইনের এগেনস্টে আমার একটা নির্দিষ্ট কার্ভ রোটেট করবে, আর কার্ভটা কি এটা। সো এই কার্ভটা হচ্ছে আমার এই লাইনের এগেনস্টে মুভ করবে, রোটেট করবে। সো রোটেট যদি করে তাহলে আমি এরকম হচ্ছে একটা সারফেস পাবো। সো এটাকেই বলতেছে সারফেস অফ রেভলিউশন। সো দুটো বিষয় এখানেও রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল লাইন, সো সেটাকে ডিফাইন করতে হবে যে যে সেন্টারের এগেনস্টে এটা রোটেট করবে। আর সেকেন্ড যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার যেই সারফেসটা আছে, যে কার্ভটা আছে, সো এই কার্ভটা হচ্ছে আমার এটা। সো এই কার্ভটা হচ্ছে এই লাইনের এগেনস্টে মুভ করবে। সো আপনাকে ডিফাইন করতে হবে কার্ভ এবং সেন্ট্রাল লাইন। সো এই দুটো যদি ডিফাইন করতে পারেন তাহলে হচ্ছে সারফেস অফ রেভলিউশন আমরা পেয়ে যাব। ফোর্থ যেই সারফেসটা আছে সেটা হচ্ছে সোয়েপ্ট সারফেস। সো এটা হচ্ছে এক্সটেনশন অফ সারফেস অফ রেভলিউশন, দ্যাট মিনস এটারই একটা এক্সটেনশন ভার্সন, যেখানে হচ্ছে দেখেন কার্ভটাকে সোয়েপ্ট করা হয় কোনো একটা আরবিটারি স্প্লাইন কার্ভের মাধ্যমে। সো ওইখানে ছিল হচ্ছে একটা স্ট্রেট লাইনের উপর রোটেট করবেন, আর এখানে হচ্ছে একটা স্প্লাইন কার্ভের মাধ্যমে একটা কোনো অবজেক্টকে আপনি সুইফট করাবেন। সো যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে আমার স্প্লাইন লাইন, এই যে এটা হচ্ছে আমার স্প্লাইন লাইন, ধরেন এটা, এটা হচ্ছে আমার স্পাইন লাইনটা, আর হচ্ছে এটা হচ্ছে আমার কার্ভ। সো এই কার্ভটা এই স্প্লাইন লাইনের মাধ্যমে মুভ করবে। সো এইটা দেখেন মুভ করে এখানে আসলো, এখানে আসলো, এভাবে মুভ করতে করতে এত দূর পর্যন্ত আসলো। তাহলে যেই সারফেসটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলি সোয়েপ্ট সারফেস। সো এখানে হচ্ছে একটা কার্ভকে ডিফাইন করতে হবে। সো যখন ডেফিনেশনটা আসবে তখন এখানে একটা কার্ভ থাকবে এবং একটা স্প্লাইন কার্ভ থাকবে। সো এটা হচ্ছে আমার স্প্লাইন কার্ভ, আর হচ্ছে এটা হচ্ছে আমার ওই যে কার্ভটা সুইফট হবে, বা স্প্লাইন যেই কার্ভটা পাচ্ছি সেটা হচ্ছে আমার গাইড করবে। সো এটা হচ্ছে আমার গাইডলাইন, আর এইটা হচ্ছে আমার কার্ভ। সো এই কার্ভটা এই গাইডলাইন বরাবর মুভ করবে। যদি আমি একটু ড্র করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার কার্ভ, সো এটাকে আমরা বলবো হচ্ছে কার্ভ, কার্ভ, আর এটা হচ্ছে আমার স্প্লাইন বা গাইডেড লাইন। সো এটা হচ্ছে স্প্লাইন কার্ভ বা গাইডেড কার্ভ, স্প্লাইন কার্ভ অর গাইডেড কার্ভ, অথবা আমরা বলতে পারি যে গাইডেড কার্ভ। গাইডেড কার্ভ কেন বলতেছি, কারণ এটাই গাইড করবে আপনার সুইপটা কোন দিকে হবে, গাইডেড কার্ভ। সো এটা গাইডেড কার্ভ কেন, কারণ এই বরাবর আপনার এই যে কার্ভটা আছে এটা হচ্ছে গাইড করে, মানে এটা এই বরাবর মুভ করবে, মুভ করে আলটিমেটলি আমরা সারফেসটা পাবো। সো এভাবে আমরা চাইলে ড্র করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই লাস্ট যেই সারফেসটা আছে সেকেন্ড ক্যাটাগরি, সেটাতে যদি আমরা খেয়াল করি এটাকে বলা হচ্ছে আপনার কার্ভ মেশ সারফেস। সো এখানে কি হবে দেখেন, যে ডিফাইন্ড বাই গ্রিড অফ ইন্টারসেক্টিং জেনারেটিং কার্ভ, দ্যাট মিনস কয়েকটা কার্ভ ইন্টারসেক্ট করে আপনার যেই নতুন সারফেসটা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলতেছি কার্ভ মেশ সারফেস। সো এখানে দেখেন যে এটা হচ্ছে আমার একটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে আমার আরেকটা কার্ভ, আর এটা হচ্ছে আমার আরেকটা কার্ভ। সো এই তিনটা কার্ভ একসাথে মার্জ হয়ে যে নতুন সারফেসটা জেনারেট করতেছে সেটাকে আমরা বলতে পারি স্কাল্পচার্ড অর কার্ভ মেশড সারফেস। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যাটাগরি সারফেস রিপ্রেজেন্টেশন। তাহলে এখন বাকি থাকলো থার্ড ক্যাটাগরি। সো থার্ড ক্যাটাগরিটা হচ্ছে আপনার দেখেন আমরা হচ্ছে ইন্টারপোলেট করে
সো কতগুলা সারফেসকে আমরা ইন্টারপোলেট করে যেই সারফেসটা জেনারেট করি সেটাকে আমরা বলতে পারি থার্ড ক্যাটাগরি সারফেস। ফর এক্সাম্পল চ্যামফারিং সারফেস, ফিলেট সারফেস। সো ফিলেট সারফেসটা কি হয় বলেন তো, দুইটা এজকে একসাথে ইন্টারপোলেট করে একটা হচ্ছে আপনার ফিলেট তৈরি করতে পারে, ফিলেট সারফেস তৈরি করতে পারে। সো এগুলো হচ্ছে আমার চ্যামফারিং সারফেস বা চ্যামফার সারফেস। সো দেখেন চ্যামফার সারফেসের ক্ষেত্রেও কিন্তু আমার এটা হচ্ছে একটা শার্প এজ ছিল। সো এই এজটাকে আমি হচ্ছে চ্যামফার করে দিয়েছি, এর ফলে যে সারফেসটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি চ্যামফারিং সারফেস। সিমিলারলি আমরা ফিলেট যদি করে দিই তাহলে ফিলেট সারফেস পাবো। সো এভাবে ফিলেট এবং চ্যামফারিং এর মাধ্যমে থার্ড ক্যাটাগরির সারফেসকে আমরা ডিফাইন করতে পারি। এরপরে দেখেন মাল্টি সারফেস অবজেক্টও আমরা ডিফাইন করতে পারি। সো যদি আমরা একটু খেয়াল করি যে ফার্স্টে দেখেন যে লফটিং এর মাধ্যমে হচ্ছে আমরা একটা মাল্টি সারফেস অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো দেখেন এটা হচ্ছে আমার সার্কুলার সেকশন, এটা হচ্ছে আমার ইলিপ্টিক্যাল সেকশন, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল বা রেক্ট্যাঙ্গুলার সেকশন। সো তিনটা আলাদা আলাদা সেকশন আছে এবং এই তিনটা আলাদা সেকশনকে যদি আমি লফট করে দিই, লফট মানে হচ্ছে জয়েন্ট করে দিই, সো এই বরাবর সে যাবে এই তিনটা কার্ভকে ফলো করে। সো দেখেন এটা ছিল সার্কুলার, সো এতদূর পর্যন্ত সে কিছুটা সার্কুলার থাকবে, তারপর ইলিপস হয়ে যাবে। সো এখান থেকে আস্তে আস্তে সে হচ্ছে ইলিপস হতে হতে রেক্ট্যাঙ্গুলার সারফেসের দিকে গিয়ে সে রেক্ট্যাঙ্গুলার সারফেস জেনারেট করবে। সো এইভাবে আমরা মাল্টি সারফেস অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো তিনটা এখানে আমরা সেকশন দেখতেছি, সো তিনটা সেকশনের জন্য তিন রকম হচ্ছে সারফেস হচ্ছে আমার জেনারেট হয়েছে। সো আমি যত বেশি সেকশন দেবো তত বেশি হচ্ছে কমপ্লেক্স সারফেস আমরা জেনারেট করতে পারবো। সো এটা হচ্ছে লফটিং এর মাধ্যমে মাল্টি সারফেস জেনারেট করা। এরপরে দ্বিতীয়টা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে দেখেন ক্রস সেকশনাল সুইফট। সো সুইফট যে আমরা শুধুমাত্র একটা অবজেক্টকে করতে পারি তা কিন্তু না। এর আগে আমরা শুধু দেখলাম যে একটা সার্কুলার অবজেক্টকে বা সার্কুলার কার্ভকে একটা নির্দিষ্ট স্প্লাইন গাইডের মাধ্যমে আমরা সুইফট করে একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ সারফেস পেয়েছিলাম। এই ক্ষেত্রে দেখেন যে আপনার সুইফট হচ্ছে কিন্তু হচ্ছে নির্দিষ্ট একটা কার্ভের না। সো এখানে তিনটা কার্ভ আছে, এটা হচ্ছে আমার একটা নাম্বার ওয়ান কার্ভ ধরেন সার্কুলার, এটা হচ্ছে আমার আরেকটা কার্ভ ধরেন যে হচ্ছে কিছুটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে আরেকটা বড় রেক্ট্যাঙ্গেল। সো এই তিনটা কার্ভ বা তিনটা ক্রস সেকশন আমি পেয়েছি। সো এই তিনটা ক্রস সেকশন কাকে ফলো করবে, এই যে স্পাইন কার্ভটাকে ফলো করবে। সো এটা হচ্ছে আমার স্পাইন কার্ভ। সো এই স্পাইন কার্ভটাকে এই তিনটা কার্ভ যদি ফলো করে তাহলে যেই সারফেসটা জেনারেট করবে সেটাকে আমরা বলতে পারি ক্রস সেকশনাল সুইফট বা মাল্টি সারফেস অবজেক্ট। সো এখানেও আমরা হচ্ছে মাল্টি সারফেস পাচ্ছি। সো এভাবে আমরা ক্রস সেকশনাল সুইফটকে ডিফাইন করতে পারি বা জেনারেট করতে পারি। থার্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আপনার দেখেন ভ্যারিয়েশনাল সুইফট, দ্যাট মিনস আপনার ভ্যারি করবে। সো এখন দেখেন গাইড কার্ভ আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, এর আগে কিন্তু একটাই গাইড কার্ভ ছিল। সো এখানে হচ্ছে আমি কত অনেকগুলা, এটা হচ্ছে একটা গাইড কার্ভ, এটা হচ্ছে আরেকটা গাইড কার্ভ, এটা হচ্ছে আরেকটা গাইড কার্ভ। সো এইভাবে অনেকগুলা গাইড কার্ভের মাধ্যমে আমার যে ক্রস সেকশন ছিল, ধরেন এটা হচ্ছে আমার ক্রস সেকশনটা, সো ওই ক্রস সেকশনটাকে আমি মুভ করাইছি। আর গাইড কার্ভের কারণে দেখেন আপনার এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে বিভিন্ন শেপের ভ্যারিয়েশনাল সুইফট তার মধ্যে ক্রিয়েট হয়েছে। সো এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েশনাল সুইফট। সো ভ্যারিয়েশনাল সুইফটের ক্ষেত্রে এই গাইড কার্ভটা ভ্যারি করে, গাইড কার্ভটা একাধিক হয়। আর ক্রস সেকশনাল সুইফটের ক্ষেত্রে ক্রস সেকশনগুলো আলাদা আলাদা হয়। আর লফটিং এর ক্ষেত্রে আলাদা আলাদা ক্রস সেকশন থাকে, আলাদা আলাদা ক্রস সেকশনকে আমি লফট করতেছি। সো এই তিনটে হচ্ছে বেসিক ডিফারেন্স। এছাড়াও আমরা ট্রিম সারফেসের মাধ্যমে হচ্ছে একটা সারফেসকে ডিফাইন করতে পারি। দেখেন এখানে হচ্ছে দুইটা সারফেস আছে, এটা হচ্ছে একটা সারফেস, এটা হচ্ছে আরেকটা সারফেস। সো এই দুইটা সারফেসকে যদি এই সারফেস থেকে এই সারফেসটাকে ট্রিম করে দিই তাহলে আমি এরকম একটা সারফেস পাবো। সো এটাই হবে হচ্ছে আমার ট্রিম সারফেস। এছাড়া দেখেন যে ইন্ডিভিজুয়াল সারফেস থেকেও আমি হচ্ছে ট্রিম করতে পারি। সো দেখেন এরকম দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে যদি এইখান থেকে যদি আমি এইটুক পার্টকে রিমুভ করে দিই তাহলে যে সারফেসটা পাবো সেটা হবে হচ্ছে আমার ট্রিমড সারফেস। সো এইভাবে আমরা মাল্টি সারফেস অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো এরপরে যদি আমরা যাই একটু
একটু ইরেজ করে নিই। এরপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাই যে সারফেস মডেলিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো অ্যাডভান্টেজ গুলো দেখেন, ওয়্যারফ্রেম মডেলের থেকে সারফেস মডেলের অ্যাম্বিগুইটি কম এবং অ্যানালাইসিসের জন্য এটা ভালো একটা রেজাল্ট দেয় বা অ্যানালাইসিস করার একটা ভালো সুযোগ দেয় এবং রিলেটিভলি কমপ্লেক্স শেপের অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন। আর ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ যেটা, যে এখানে কম্পিউটেশনাল ইফোর্ট অনেক বেশি লাগে, সো এটা টাইম কনজিউমিং মডেল। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আপনার এই মডেলের ক্ষেত্রে যেহেতু সারফেস ক্রিয়েট করতেছেন, দ্যাটস ওয়াই আপনার যেই জায়গাটা মানে হচ্ছে কম্পিউটার যে স্পেস আছে সেটা অনেক বেশি লাগবে, আর এটার জন্য স্কিলটাও অনেক বেশি পরিমাণ লাগবে এই ধরনের সারফেস জেনারেট করার ক্ষেত্রে। আর একটা সারফেসের সাথে আরেকটা সারফেসের কোনো কানেক্টিভিটি নাই। সো একটা মডেলের সাথে আরেকটা মডেলের কোনো কানেক্টিভিটি নাই, যেমন সেকেন্ড ক্যাটাগরি সারফেসের সাথে থার্ড ক্যাটাগরি সারফেসের কোনো মিল নাই। সো এই জন্য এই দুটাকে মার্জ করে আমি একটা সলিড অবজেক্ট ড্র করতে পারবো না। আর সলিড অবজেক্ট ড্র করার জন্য এই সারফেস রিপ্রেজেন্টেশনটা অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সো এইগুলো হচ্ছে আমার ড্রব্যাকস। সো এখন পর্যন্ত আমরা ওয়্যারফ্রেম মডেল দেখছি, দ্যাট মিনস 2D মডেল। এরপরে হচ্ছে আমরা সারফেস মডেলিং দেখলাম। এখন আমরা চলে যাব 3D মডেলিং বা সলিড মডেলিং। সো সলিড মডেলিং এর ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে একটা কমপ্লিট অবজেক্টের ধারণা দেয়। এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকে না এবং এটা হচ্ছে একদম রিয়েল ইঞ্জিনিয়ারিং অবজেক্টের মতোই দেখায়। সো আমাদের যে কম্পিউটারগুলো আছে, যে কম্পিউটারগুলোতে আমরা 3D মডেলিং করতেছি, সেই মডেলিংটা হচ্ছে আমার সলিড মডেলিং। সো সলিড মডেলিং আবার হচ্ছে দুইটা মেথডে আমরা জেনারেট করতে পারি। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ সলিড জিওমেট্রি, সিএসজি অথবা সিরেপ, আর আরেকটা হচ্ছে বাউন্ডারি রিপ্রেজেন্টেশন বা বিরিপ বা গ্রাফ বেসড মেথড। সো ফার্স্টের সিএসজি তে যদি আমরা আসি, তাহলে এই মডেলটা যেটা করে যে কিছু 3D প্রিমিটিভসকে ইউজ করে বুলিয়ান অপারেশনের মাধ্যমে একটা 3D সলিড মডেল ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, এই দুইটা যদি আমার প্রিমিটিভস হয়, তাহলে দেখেন এটার মধ্যে যদি আমি বুলিয়ান অপারেশন অ্যাপ্লাই করি, এই প্রিমিটিভস গুলো কিন্তু হচ্ছে আপনার 3D। এটা হচ্ছে একটা স্পেয়ার আর এটা হচ্ছে আমার কিউবয়েড। সো এই দুইটা 3D প্রিমিটিভস থেকে যদি আমি বুলিয়ান অপারেশন দিই, তাহলে বিভিন্ন রকম সলিড মডেল পাবো। সো যদি আমি ইউনিয়ন করি তাহলে এরকম একটা মডেল পাবো, যদি ইন্টারসেকশন করি তাহলে এরকম একটা মডেল পাবো, আর যদি ডিফারেন্স করি তাহলে এরকম একটা মডেল পাবো। সো এটা হচ্ছে আমার সিএসজি মডেল কিন্তু ক্রিয়েট করা খুবই ইজি। কেমন? কারণ হচ্ছে এখানে বুলিয়ান যে অপারেশনগুলো সেটা যদি আপনি ডিফাইন করতে পারেন তাহলে হয়ে গেল। কিন্তু খুব কমপ্লেক্স ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা সিএসজি মডেলটা ইউজ করতে পারি না, কারণ সেক্ষেত্রে আমাদের কতগুলা প্রিমিটিভস ইউজ করতেছি সেটা ডিফাইন করতে হবে, কতগুলা বুলিয়ান অপারেশন ইউজ করতেছি সেটাও ডিফাইন করতে হবে। সো এই জন্য যে কোনো মডেলকে সিএসজি মডেলে কনভার্ট করাটা কঠিন। এরপরে যদি আমরা যাই বাউন্ডারি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, বাউন্ডারি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা হয় যে কতগুলো সারফেসকে একসাথে কানেক্ট করে যে মডেলটা ডিফাইন করা হয় সেটা হচ্ছে আমার এই বাউন্ডারি রিপ্রেজেন্টেশন। সো প্রত্যেকটা সারফেসের কিছু বাউন্ডারি কন্ডিশন থাকবে এবং এই বাউন্ডারি কন্ডিশনগুলোকে যখন একসাথে মার্জ করে, প্রত্যেকটা সারফেসকে একসাথে মার্জ করে যখন আমি একটা 3D মডেল ডিফাইন করি, সেটাই হয় হচ্ছে আমার বাউন্ডারি রিপ্রেজেন্টেশন মডেল। সো এটাকে সংক্ষেপে বিরিপ বলা হয় বা গ্রাফ বেসড মেথডও এটাকে বলা হয়। সো এটা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে এই ধরনের সলিড মডেলিং এর ক্ষেত্রে বিরেপ এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে আরেকটা ফেস, এটা হচ্ছে একটা ফেস। সো এই ফেস গুলাকে একসাথে কানেক্ট করে ভার্টেক্স হচ্ছে এগুলা, ভি দ্বারা ভার্টেক্স বোঝানো হচ্ছে। সো এগুলো হচ্ছে এক একটা ভার্টেক্স, শীর্ষবিন্দু। আর ই দ্বারা এজ বোঝানো হচ্ছে, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। সো এইভাবে দেখেন কতগুলা সারফেসকে, এটা হচ্ছে একটা সারফেস ছিল, এটা হচ্ছে আরেকটা সারফেস, এটা হচ্ছে আরেকটা সারফেস। সো কতগুলা সারফেসকে একসাথে মার্জ করে যে সলিড মডেলটা বা সলিড অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম বা মডেলিং করলাম,
এটা হচ্ছে আমার বি রেপের মাধ্যমে সলিড মডেল ক্রিয়েট করা। সো এটার কিছু কন্ডিশন আছে। তো তিনটা বেসিক কন্ডিশন রয়েছে। নাম্বার ওয়ান, ফেসগুলা একজন আরেকজনের সাথে ইন্টারসেক্ট করবে না, শুধুমাত্র এরা কমন ভার্টিক্স এবং কমন এজে একজন আরেকজনের সাথে ইন্টারসেক্ট করবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে আরেকটা ফেস। সো এই দুটা ফেস দেখেন এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো এটা হচ্ছে একটা এজ, অথবা এই দুইটা ভার্টিক্স পয়েন্টে তারা হচ্ছে ইন্টারসেক্ট করছে। এছাড়া অন্য কোনোভাবে এরা ইন্টারসেক্ট করতে পারবে না। সেটাই বলা হয়েছে ফার্স্ট পয়েন্টে। সলিড মডেল হওয়ার জন্য এই তিনটা কন্ডিশন মাস্ট ফুলফিল করতে হবে। সো এটা হচ্ছে বাউন্ডারি রিপ্রেজেন্টেশনের কন্ডিশনগুলো। সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা দেখেন, boundaries of faces are simple loops of edges that do not intersect themselves. That means প্রত্যেকটা ফেসের একটা বাউন্ডারি থাকবে এবং এই বাউন্ডারিটা একটা ক্লোজ লুপ ক্রিয়েট করবে এবং এই লুপগুলা কয়েকটা এজ দ্বারা মানে কম্বাইন্ড থাকবে এবং এই এজগুলো একজন আরেকজনের সাথে ইন্টারসেক্ট করবে না। এখানে দেখেন, এটা হচ্ছে আমার একটা ফেস। সো এই ফেসের ক্ষেত্রে দেখেন একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, চারটা এজ দ্বারা বাউন্ডেড করে একটা ফেস ক্রিয়েট করছে। সো যে কোনো ফেস আপনার কতগুলা এজ দ্বারা বাউন্ডেড থাকবে। যদি এই ফেসটার কথা চিন্তা করি, এই এজ, এই এজ, এইটা এজ, এই এজ, এই এজ এবং এই এজ, এই এজগুলো দ্বারা এটা হচ্ছে বাউন্ডেড। দেখেন এই প্রত্যেকটা এজ একজন আরেকজনকে কিন্তু ইন্টারসেক্ট করতেছে না। সো যদি ইন্টারসেক্ট করতো তাহলে কিন্তু হচ্ছে তখন সেটা আর ফেস হতো না। সো এইভাবে হচ্ছে আমার ইন্টারসেকশন ছাড়া ফেসগুলা একটা আরেকটার থেকে আলাদা থাকবে। থার্ড যে পয়েন্টটা আছে দেখেন, সেট অফ ফেসেস অফ দ্য মডেল ক্লোজ টু ফর্ম দি কমপ্লিট স্কিন অফ দ্য মডেল উইথ নো মিসিং পার্ট। দ্যাট মিনস প্রথম দুইটা দ্বারা আমরা ফেসগুলা ডিফাইন করলাম। থার্ড পয়েন্টে এসে বলতেছি যে অনেকগুলা ফেস একসাথে মার্জ হয়ে আমার কমপ্লিট বডিটা জেনারেট করবে। এই ফেস, এই ফেস, এই ফেস, এই ফেস, এই ফেস, এই কয়টা ফেস একসাথে মার্জ হয়ে আমার সলিড মডেলটা ক্রিয়েট করছে। সো এই ফেসটা হচ্ছে উপরের দিকে, এই ফেসটা সাইডে, এই ফেস আবার উপরে, এই ফেস সাইডে, আর এই ফেসটা হচ্ছে সামনে। সো এই কয়টা ফেসকে একসাথে যখন আমি মার্জ করেছি তখনই হচ্ছে আমি ফাইনালি সলিড মডেলটা পেয়ে গেছি এবং কোনো মিসিং পার্ট থাকবে না। সো এখানে দেখেন উপরে কিন্তু কোনো সলিড ফেস ছিল না, দ্যাটস ওয়াই এই জায়গাটা হচ্ছে ফাঁকা। সো এইভাবে হচ্ছে আমরা বাউন্ডারি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সলিড মডেলিংটাকে ডিফাইন করতে পারি। সো ফার্স্টের যে দুইটা কন্ডিশন আছে সেই দুইটা কন্ডিশন হচ্ছে দেখেন কি ডিসঅ্যালাউ করতেছে, যে অবজেক্টগুলো সেলফ ইন্টারসেক্টিং হবে না, এটাকে হচ্ছে ইনশিওর করতেছে। আর থার্ড যে পয়েন্টটা আছে সেটা বলতেছে যে আমার অবজেক্টটা ওপেন হবে না, ক্লোজড একটা অবজেক্ট হবে। সো কোনো জায়গা ফাঁকা থাকবে না। সো এটা হচ্ছে পুরোপুরি ক্লোজড একটা 3D অবজেক্ট হবে। সো আমাদের লেকচার এখানেই শেষ হলো। আর বি বাউন্ডারি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি আমি বলি, সিএসজি থেকে বাউন্ডারি রিপ্রেজেন্টেশন কনভার্ট করা কিন্তু খুবই ইজি। ফর এক্সাম্পল দেখেন যে এই যে আমি এখানে একটা অবজেক্ট দেখতেছি, সেটাকে কিন্তু খুব সহজেই বি রেপ দ্বারা আমি ডিফাইন করতে পারবো। এটা হচ্ছে একটা ফেজ, এটা উপরে একটা ফেজ, এটা হচ্ছে আরেকটা ফেজ, এই সাইডে একটা ফেজ আছে, এই সাইডে একটা ফেজ আছে, ওই দিক থেকে একটা ফেজ আছে। তো এই ফেজগুলা কয়েকটা ফেজ একসাথে একত্রিত হয়ে ওই তিনটা কন্ডিশন ফলো করেই এই বডিটা ক্রিয়েট হয়েছে। তো যে কোনো কিছুকে সিএসজি থেকে আমরা খুব সহজেই বাউন্ডারি বা বি রেপে কনভার্ট করতে পারি। সো আপনাদের যে তিনটা অ্যাসাইনমেন্টের মধ্যে ফার্স্টের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখেন, এখানে একটা ফিগার দেওয়া আছে। সো এটা আমি তো আপনাদেরকে বলে দিয়েছি। সো এটা কিভাবে আসলো সেটা আমরা জানি, অপারেশনটা এখানে দেওয়া আছে। সো এই ফিগার 2 এর ক্ষেত্রে আপনাদেরকে দুইটা ফিগার দেওয়া আছে। এই দুইটা ফিগারের জন্য প্রিমিটিভস গুলো ড্র করতে হবে এবং ওই প্রিমিটিভস গুলো দিয়ে বুলিয়ান অপারেশন জেনারেট করতে হবে, করে এই মডেল দুইটাকে ডিফাইন করতে হবে। তো দুটো আলাদা আলাদা প্রবলেম, এই দুটো আলাদা প্রবলেমের জন্য আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। সেকেন্ড যেই কোশ্চেনটা বলা হয়েছে, সিএসজি থেকে বি রেপ করা সহজ কিন্তু বি রেপ থেকে সিএসজি করাটা কঠিন কেন, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। আর লাস্টের যেই কোশ্চেনটা আছে, এই একটা অবজেক্ট দেওয়া আছে। সো এই অবজেক্টটাতে, এটা তো একটা সলিড অবজেক্ট, সো এই সলিড অবজেক্টটাকে দেখেন আমরা কিভাবে
ওয়্যার ফ্রেম মডেলিং এর মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ওইটা হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এখানে দেখেন কিছুটা হচ্ছে ডায়ামিটারের চেঞ্জ আছে বা পরিবর্তন আছে। সো ওয়্যার ফ্রেম মডেলের মাধ্যমে এটাকে হচ্ছে ড্র করতে হবে। সো এই তিনটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে জমা দিতে হবে। সো আজকের লেকচার এতদূর পর্যন্তই। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই আপনারা কোশ্চিন করবেন, এবং আমি আপনাদেরকে সেই কোশ্চিনগুলোর অ্যান্সার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আর এই অ্যাসাইনমেন্টগুলা করতে গিয়ে যদি কোথাও কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। আর কেউ কারোরটা কপি করবেন না, নিজের মতো করে অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, সো ঠিক আছে, আজকের লেকচার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।